আসসালামু আলাইকুম। ফৌজদারি কার্যবিধি 1898 এর সম্পূর্ণ পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আজকে 24তম পর্ব। গত পর্বে আমরা পড়েছি দলিলের উপর সমন, দলিলের উপর কিভাবে সমন জারি হবে এটা পড়েছি, এবং আমরা এখন আছি 7ম অধ্যায়ে। আমরা ফৌজদারি কার্যবিধির 7ম অধ্যায়ে আছি, যেখানে বলছে যে অফ প্রসেস টু কম্পেল দ্য প্রোডাকশন অফ ডকুমেন্টস অ্যান্ড আদার মুভেবল প্রপার্টি অ্যান্ড ফর দ্য ডিসকভারি দ্য পারসন রংফুলি কনফাইন্ড। মানে এখানে 3টা বিষয় আমরা দেখছি। একটা হচ্ছে ডকুমেন্টকে হচ্ছে বিভিন্ন দলিল যেগুলো আছে এগুলোকে আদালতের সামনে কিভাবে হাজির করবে, জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে হাজির করা সম্পর্কিত, নিয়ে আসা সম্পর্কিত, অথবা হচ্ছে মুভেবল সম্পত্তি, অন্যান্য মুভেবল সম্পত্তি সম্পর্কে, এবং হচ্ছে একজন ব্যক্তিকে রংফুলি কনফাইন্ড করা হয়েছে, একজন ব্যক্তিকে হচ্ছে ভুলবশত আটক করা হয়েছে, তাকে ভেরিফাই করার জন্য অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো কীভাবে করবে। তো আমরা গতকালকে গত পরশু যেটা দেখেছি, 94 নম্বর ধারায় দেখেছি যে পুলিশ অফিসার হচ্ছে যদি ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, ট্রায়াল বা অন্য কোনো প্রয়োজন হয়, তাহলে কোর্ট যেটা করতে পারবে সেটা হচ্ছে সমন দিতে পারবে, আর পুলিশ অফিসার সমন দিতে পারবে না, সে হচ্ছে রিকুইজিশন দিতে পারবে, সে রিকোয়েস্ট করতে পারবে, মানে আদেশ দিতে পারবে, রিকুইজিশন দিতে পারবে বা অর্ডার দিতে পারবে যে এই কাগজপত্রগুলো পুলিশ চাইবে পুলিশের কাছে, কোর্ট বলবে কোর্টের কাছে এটা নিয়ে আসার জন্য। এবং সেখানে আমরা এক্সেপশন দেখেছি যে যদি কোনো কিছু পোস্টাল ডাক বিভাগের কাছে থাকে বা টেলিগ্রাফ বিভাগের কাছে থাকে, এটাকে পুলিশ অফিসার চাইতে পারবে না। এবং ব্যাংকের ক্ষেত্রে বলছে যে ব্যাংক এমন কিছু চাইতে, মানে ম্যাজিস্ট্রেটের কাছে বলছে যে ম্যাজিস্ট্রেট হচ্ছে ব্যাংকারের কাছে বা ব্যাংক অথবা ব্যাংকের কাছে যে জিনিসগুলো আছে হেফাজতে, এগুলো চাইতে পারবে না, সেটার জন্য স্পেশাল অর্ডার লাগবে, বিশেষ কোড পারবে। যাই হোক, এগুলো কোন কোড পারবে এগুলো আমরা গত পর্বে দেখে নেবেন। এবং 95তেও একই ধরনের বিষয় ছিল যে কোনো পার্সেল বা কোনো কিছু, মানে সাধারণভাবে সাধারণ ম্যাজিস্ট্রেটরা চাইতে পারবে না। তো আমরা আজকের সার্চ ওয়ারেন্টে চলে আসছি। আজকে আমরা আসছি সার্চ ওয়ারেন্টের মধ্যে, মানে হচ্ছে তল্লাশি পরোয়ানা। তো সার্চ ওয়ারেন্ট, ওয়েন সার্চ ওয়ারেন্ট মে ইস্যুড, বলছে যে সার্চ ওয়ারেন্ট কখন ইস্যু করা যাবে, কখন একটা সার্চ ওয়ারেন্ট দেওয়া যাবে এটা। তো আমরা গত পর্ব বলেছিলাম ওয়ারেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যক্তিগত, আর একটা আমরা পাচ্ছি যে তল্লাশি পরোয়ানা। একটা হচ্ছে ওয়ারেন্ট ফর অ্যারেস্ট, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, একটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, আর একটা হচ্ছে তল্লাশি পরোয়ানা। তো ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা ব্যক্তির উপরে, আর তল্লাশি পরোয়ানা হয় জিনিসপত্রের উপরে, দলিল বা অন্যান্য কিসের উপরে ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট আসবে এটা আমরা দেখবো চ্যাপ্টার বিতে। তবে দলিলপত্র ছাড়াও সার্চ ওয়ারেন্ট পত্রিকার উপরে আসতে পারে, কিছু ক্ষেত্রে পত্রিকার উপরে আসতে পারে। কি পত্রিকার উপরে কখন আসবে সেটা আমরা আজকে পড়বো না, সেটা হচ্ছে 99A থেকে আমরা পত্রিকা সম্পর্কে পাবো। পত্রিকা, প্রকাশনা কোনো বই, পত্রিকা বা এই ধরনের কোনো কিছুর উপরেও সার্চ ওয়ারেন্ট আসতে পারে। আবার সার্চ ওয়ারেন্ট আসতে পারে অস্থাবর সম্পত্তি অথবা বিভিন্ন দলিল বা বিভিন্ন জাল জিনিসপত্রের উপরে সার্চ ওয়ারেন্ট আসতে পারে। ওকে, তো আমরা শুরু করছি 96 থেকে। ওয়েন সার্চ ওয়ারেন্ট মে বি ইস্যুড, যখন সার্চ ওয়ারেন্ট ইস্যু হতে পারে, তল্লাশি পরোয়ানা জারি হতে, মানে ইস্যু হতে পারে, দেয়া যেতে পারে। 96, section 96, subsection 1, where any court has reason to believe that, যখন যে কোনো কোর্টের
বিশ্বাস করার কারণ থাকে যে where any court has reason to believe that যে a person একজন ব্যক্তি টু হোম এ সামন অর ওয়ার্ডার আন্ডার সেকশন 94 একজন ব্যক্তি যার কাছে সামন গেছে অথবা অর্ডার গেছে। সামন তো আমরা দেখেছি, সমন যেটা সমন কোর্টে দিবে আর অর্ডার দিবে পুলিশ। তো এরকম পুলিশ অথবা হচ্ছে পুলিশের অর্ডার গেছে অথবা কোর্টের সমন গেছে 94 ধারার আওতায় অ্যান্ড রিকুইজিশন আন্ডার 95 95 ধারার আওতায় হচ্ছে রিকুইজিশন, যেখানে 95 ধারাতে আমরা দেখেছি যে পোস্ট অফিস অথবা যদি টেলিগ্রাফ কর্তৃপক্ষের কাছে কোনো কিছু থাকে সেটার ক্ষেত্রে রিকুইজিশন যেটা সেটা যদি যাওয়ার পরে কী হবে সাবসেকশন 95 সাবসেকশন 1 সাবসেকশন 95 সাবসেকশন 1-এর কথা বলছে। সাবসেকশন 2-তে হচ্ছে টু না, সাবসেকশন 1 হচ্ছে সেটা এক ধরনের সমন, কিন্তু 2-তে হচ্ছে এটা সমন না, এটা হচ্ছে তাদেরকে বলবে যে জিনিসটা আটকে রাখো। কিন্তু 95-এর 1-এ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পার্সেলটাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিতে বলবে। এটা গত পর্ব আপনারা দেখে নেবেন, যেহেতু সময় আগেরটা আলোচনা করতে করতে সময় শেষ হয়ে যায় প্রত্যেক পর্বে, এই কারণে আমি আর আগেরগুলো নিয়ে আলোচনা করব না। তো যখন 94 ধারা অনুযায়ী অথবা 95 ধারা অনুযায়ী যার কাছে সমন গেল, হ্যাজ বিন অর মাইট বি অ্যাড্রেসড will not or would not produce the document or thing as required by such summon on requisition। বলছে যে যখন has been or might be addressed, যার কাছে এটা চাওয়া হয়েছে অথবা যাকে অ্যাড্রেস করা হয়েছে দেওয়া হয়েছে will not or would not produce, সে প্রডিউস করবে না অথবা প্রডিউস করেনি যখন দ্য ডকুমেন্ট অর থিং অ্যাজ রিকোয়ার্ড বাই সাচ সমন, এই সমন এই ধরনের যে সমনটা এই সমনে যেগুলো যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে বা রিকুইজিশন যেগুলো চাওয়া হয়েছে এগুলা প্রডিউস করলো না, এগুলো দিল না, সেই ক্ষেত্রে কি হবে এটা বলছে। এখানে একটা বিষয় হচ্ছে উইল নট অর উড নট। উইল নট হচ্ছে ফিউচার আর উড নট হচ্ছে পাস্ট। এই দুইটা উইলের দুইটা রূপ, একটা উইল নট হচ্ছে ভবিষ্যৎ আর উড নট হচ্ছে অতীত। উইল নট মানে হচ্ছে সে করবে না আর উড নট হচ্ছে করেনি। তার মানে হচ্ছে একটা হচ্ছে সমনের যে তারিখ ছিল সেই তারিখের আগের কথা বলছে উইল নট দিয়ে, আর হচ্ছে উড নট বলছে যখন সমনের যে তারিখটা ছিল ওই তারিখটা পার হয়ে গেলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে উড নট। তার মানে হচ্ছে সে হয় এটা দিবে না অথবা তারিখ পার হয়ে গেছে দেয়নি, বিষয়টা এইভাবেই এখানে বলছে। তাহলে সে কি করে নাই, 94 ধারা এবং 95 ধারা অনুযায়ী যার কাছে সময়টা দেওয়া হয়েছে সে ডকুমেন্টটা নিয়ে আসলো না কোর্টের সামনে, অথবা কোর্টের অনুমান হয়েছে যে সে নিবে না। আর হোয়ার সাচ ডকুমেন্ট অর থিং ইজ নট নোন টু দ্য কোর্ট টু বি ইন দ্য পজিশন অফ এনি পারসন, অথবা ওয়ার যখন দ্য কোর্ট সাচ ডকুমেন্ট অর থিং ওই রকম দলিল অথবা জিনিস ইজ নট নোন টু দ্য কোর্টের কাছে জানা নাই যে টু বি ইন দ্য পজিশন অফ এনি পারসন, যে কোনো ব্যক্তির কাছে, কোন ব্যক্তির কাছে এটা আছে, এটা তখন যখন কোর্ট জানবে না সেই ক্ষেত্রে। or where the court considered that the purpose of any inquiry, trial or other proceeding under this code will be served by a general search or inspection, অথবা যে এই ক্ষেত্রে where the court considers, কোর্ট মনে করবে দ্যাট যে দ্য পারপাস অফ এনি ইনকোয়ারি, ট্রায়াল or আদার প্রসিডিং, যে কোনো তদন্ত, ইনভেস্টিগেশন না অনুসন্ধান, ইনভেস্টিগেশন এবং অনুসন্ধানের মধ্যে পার্থক্য আছে। অনুসন্ধান হচ্ছে সাধারণভাবে কোনো কিছু খোঁজ খবর করা, আর ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত, হচ্ছে গভীরভাবে সেটা ইনকোয়ারি করা হচ্ছে তদন্ত। তো ইনকোয়ারি অথবা কোনো বিচার অথবা অন্য কোনো প্রসিডিং, অন্যান্য প্রক্রিয়া আন্ডার দিস কোড, এই কোডের আওতায় অন্য কোনো প্রক্রিয়ার আওতায় কী হবে, উইল বি সার্ভ বাই জেনারেল সার্চ অর ইন্সপেকশন। এটা একটা সাধারণ সার্চ, মানে সাধারণভাবে একটা সার্চ করলেই হবে, অথবা সাধারণভাবে একটু অনুসন্ধান, ইনফেকশন, একটু অনুসন্ধান করলেই এই বিষয়টা হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইট মে বি ইস্যু এ সার্চ ওয়ারেন্ট
এটা ইস্যু করতে পারে একটা সার্চ ওয়ারেন্ট অ্যান্ড দ্য পারসন টু হুম সার্চ ওয়ারেন্ট ইজ ডিরেক্টেড, এবং যে দ্য পারসন ব্যক্তি টু হুম যার কাছে সার্চ ওয়ারেন্ট ইজ ডিরেক্টেড এই ধরনের ওয়ারেন্ট নির্দেশিত হবে, মানে যাকে এই ধরনের ওয়ারেন্ট কার্য করার জন্য বলা হবে মে সার্চ অর ইন্সপেক্ট, খুঁজতে পারবে বা অনুসন্ধান করবে in accordance therewith the provisions therewith and the provisions herein after contained। বলছে যে সে তখন কি করবে, এটাকে মানে সে তখন এটাকে কার্যকরী করবে, সে সার্চ করবে অথবা ইন্সপেকশন করবে, সে এটাকে সার্চ করবে অথবা এটাকে খুঁজে দেখবে, ইন্সপেক্ট করবে অ্যাকর্ডেন্স দেয়ার উইথ, ওখানে যেটা আছে সেই অনুযায়ী, মানে ওই সার্চ ওয়ারেন্টে যা থাকবে সেই অনুযায়ী সে এটাকে দেখবে, অথবা বলছে যে খুঁজবে, অথবা হচ্ছে এখানে এবং এখানে অথবা বলছে না, বলছে যে এবং এখানে হেয়ার ইন আফটার, এখানে পরবর্তী সময় এই আইনে পরবর্তীতে যেই নির্দেশনাগুলো থাকবে এগুলো অনুযায়ী সে এখানে খুঁজে দেখবে। তাহলে আমরা 96 একে দেখলাম যে 3টা শর্ত বলছে। একটা শর্ত হচ্ছে যখন একটা কোর্ট যে কোনো কোর্ট যখন বিলিভ করার মতো যথেষ্ট কারণ থাকে, যে যথেষ্ট কারণ বা যুক্তি থাকে যে যার প্রতি 94 ধারা এবং 95 1 নম্বর উপধারা অনুযায়ী যার কাছে একটা সমন দেওয়া হলো বা যার প্রতি একটা সমন ইস্যু করা হলো, সে এটা দিবে না, মানে হচ্ছে এটা হয় কোর্টের সামনে নিবে না অথবা কোর্টের সামনে নেয়নি, এই দুইটা ক্ষেত্রে বলছে যে সমনের পরে অথবা পুলিশের আদেশের পরে সে দেয় নাই, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা ক্ষেত্র। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে কোর্ট জানে না যে ওই জিনিসটা কার কাছে আছে, সেই ক্ষেত্রে, অথবা হচ্ছে এই ধরনের কোনো একটা জিনিস যেটা হচ্ছে সাধারণ একটা ইন্সপেকশন অথবা সাধারণ একটা সার্চ, সাধারণ একটা অনুসন্ধান অথবা সাধারণ একটা খোঁজাখুঁজি দিলেই, তল্লাশি চালালেই, তল্লাশি দিলেই এটা কি পাওয়া যাবে, তাহলে সেই ক্ষেত্রে এই 3 ক্ষেত্রের যে কোনো একটা ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রেই হচ্ছে এই ধরনের কোর্ট কি করতে পারে, একটা সার্চ ওয়ারেন্ট দিতে পারে। আর সার্চ ওয়ারেন্ট যার প্রতি নির্দেশিত হবে সেই কি করবে, ওখানে সার্চ করবে অথবা ইন্সপেকশন করবে, যেটা করার কথা এখানে উল্লেখ থাকবে, ওটাতে উল্লেখ থাকবে, এবং এই আইনে যেভাবে করার কথা থাকবে সেই অনুযায়ী সে কাজ করবে। আমরা আসছি এখন সেকশন 96 সাবসেকশন 2। Nothing herein contained shall authorize any magistrate other than a district magistrate, chief judicial magistrate as the case may be, or chief metropolitan magistrate to grant a warrant to search for a document, parcel or other thing in custody of the postal or telegraph authorities। বলছে যে নাথিং হিয়ারিন, এখানকার কোনো কিছুই দিচ্ছে না, কন্টেন্ট এখানে যা কিছু আছে, কন্টেন্ট যা আছে, মানে এই ধারাতে যাই আছে, যা কিছু আছে সেটা এটা অথরাইজ করবে না, এটা কর্তৃত্ব দিবে না এনি ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেটকে আদার দ্যান এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যতীত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাজ কেস মেবি, মানে হচ্ছে যখন, মানে যদি ওই যে ক্ষেত্রে এটা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে, মানে আইন বা অন্যান্য বিষয় মিলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন দরকার হবে তখন, অর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট টু গ্রান্ট এ ওয়ারেন্ট, কি একটা ওয়ারেন্ট গ্রান্ট করার জন্য, টু সার্চ ফর এ ডকুমেন্ট, একটা ডকুমেন্টকে সার্চ করার জন্য, পার্সেল অর থিংস ইন দ্য কাস্টডি অফ দ্য পোস্টাল অর টেলিগ্রাফ অথোগ্রাফি, যে একটা ডকুমেন্ট, একটা দলিল, কোনো পার্সেল অথবা অন্য কিছু যেটা হচ্ছে পোস্টাল মানে ডাক বিভাগের কাছে অথবা টেলিগ্রাফ কর্তৃপক্ষের হেফাজতে যেটা আছে সেটাকে কি করতে দিবে না, সেটার জন্য ওয়ারেন্ট দেওয়ার অথরিটি দিচ্ছে না, কাকে, 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট ব্যতীত।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত আর কোনো ধরনের ম্যাজিস্ট্রেটকে এই ধরনের ওয়ারেন্ট দেওয়ার জন্য এই ধারা কোনোভাবেই কি দিচ্ছে না, অথরিটি দিচ্ছে না। তার মানে হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বা অন্যান্য ম্যাজিস্ট্রেট এরা এই ধরনের কোনো ওয়ারেন্ট দিতে পারবে না, যেটা ডাক বিভাগের বা টেলিগ্রাফ বিভাগের অধীনে আছে, তাদের হেফাজতে আছে। এইগুলোর জন্য ওরা দিতে পারবে না, কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারবে। তবে সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলছে, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলছে যখন প্রয়োজন হবে তখন। এখন আমরা আসছি 97, তাহলে 96 মোটামুটি ক্লিয়ার আমরা হয়েছি। 96-এর তিনটা ক্ষেত্রে বলছে যে সার্চ ওয়ারেন্ট দেওয়া যাবে। একটা ক্ষেত্রে হচ্ছে 94 এবং 95 ধারার সাবসেকশন 1 অনুযায়ী যাকে সার্চ ওয়ারেন্ট দেওয়া হল, মানে যার প্রতি হচ্ছে একটা কিছু নেওয়ার জন্য সমন, মানে ডকুমেন্ট আদালতের কাছে আনার জন্য সমন দেওয়া হলো, সেই ব্যক্তি সমনটা মানলো না অথবা মানবে না বলে আদালত যদি বিশ্বাস করে সেই ক্ষেত্রে, অথবা হচ্ছে এই ধরনের ডকুমেন্ট কার কাছে আছে সেটা আদালত শিওর না, সেটা আদালত জানে না, সেই ক্ষেত্রে, অথবা হচ্ছে যে ক্ষেত্রে সাধারণ একটা তল্লাশি দিলেই হবে, বা একটা সাধারণ একটা তল্লাশি বা সাধারণভাবে সাধারণ কিছুটা অনুসন্ধান চালালেই এই জিনিসগুলা পাওয়া যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে এই তিনটা ক্ষেত্রে হচ্ছে সার্চ ওয়ারেন্ট দিতে পারবে যে কোনো কোর্ট। এবং 2 নম্বরে বলছে যে কিন্তু এই ধরনের সার্চ ওয়ারেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা বাধা আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই ধরনের সার্চ ওয়ারেন্ট দিতে পারবে না, যদি সেই সার্চ ওয়ারেন্টটা দিতে হয় কোনো ডকুমেন্ট, পার্সেল অথবা অন্য কিছুর উপর যেটা পোস্টাল কর্তৃপক্ষ অথবা হচ্ছে টেলিগ্রাফ কর্তৃপক্ষের হেফাজতে আছে, সেটার ক্ষেত্রে পারবে না। ওকে, এখন আসছে পাওয়ার টু রেস্ট্রিক্ট ওয়ারেন্ট, ওয়ারেন্টকে রেস্ট্রিক্ট করা, ওয়ারেন্টকে বাধা দেওয়ার পাওয়ার। সেকশন 97, দ্য কোর্ট মে ইফ ইট থিংস ফিট, কোর্ট পারে ইফ ইট থিংস ফিট, এটা যদি মনে করে যে এটা প্রয়োজন, স্পেসিফাই ইন দ্য ওয়ারেন্ট, ওয়ারেন্টের মধ্যে স্পেসিফাই করে দিতে পারে, উল্লেখ করে দিতে পারে দ্য পার্টিকুলার প্লেস অর পার্ট দেয়ার অফ, একটা নির্দিষ্ট জায়গা অথবা ওই জায়গার পার্ট, কোনো অংশ, টু হুইচ অনলি দ্য সার্চ অর ইন্সপেকশন শেল এক্সটেন্ড, যেটার মধ্যে তল্লাশি অথবা হচ্ছে অনুসন্ধানটা এক্সটেন্ড হবে, কতটুকুর মধ্যে করা যাবে, এক্সটেন্ড মানে হচ্ছে বিস্তৃত হবে। আমরা যেটা লয়ের ক্ষেত্রে বলি ইট এক্সটেন্ড টু হোল বাংলাদেশ, এটা সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে কার্যকর হবে, এরকম এই এক্সটেন্ড হচ্ছে কতটুকুর মধ্যে সার্চ করতে পারবে সেটা। অ্যান্ড দ্য পারসন চার্জড উইথ দ্য এক্সিকিউশন অফ সার্চ ওয়ারেন্ট শেল দেন সার্চ অর ইন্সপেক্ট অনলি দ্য প্লেস অর পার্ট অফ সো স্পেসিফাইড। এবং দ্য পারসন চার্জ যাকে হচ্ছে দায়িত্ব দেওয়া হলো, যে পারসন চার্জে আছে, দায়িত্বে আছে, সে কি করবে উইথ দ্য এক্সিকিউশন অফ সার্চ ওয়ারেন্ট, এই ধরনের ওয়ারেন্ট কার্যকরী করার সময় কি করবে, তখন তখন তল্লাশি চালাবে, অর ইন্সপেক্ট অথবা অনুসন্ধান করবে অনলি দ্য প্লেস অর পার্ট সো স্পেসিফাইড, শুধুমাত্র ওই জায়গা অথবা হচ্ছে ওই জায়গার অংশ যেটা সেখানে সো স্পেসিফাইড, যেভাবে স্পেসিফাই করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে। তার মানে 97-তে বলছে যে কোর্ট সার্চ ওয়ারেন্টটা দিয়েছে সে রেস্ট্রিকশন করে দিতে পারবে, সে রেস্ট্রিক্ট মানে হচ্ছে সে একটা মানে সীমানা দিয়ে দিবে, রেস্ট্রিক্টেড করবে, যেটাকে আমরা বলি নিষেধ করা, বা সেটা করে দিতে পারবে
যে কোন জায়গাটা শুধুমাত্র সে উল্লেখ করে দিলে এই জায়গাটাতে তল্লাশি চলবে, বা এই জায়গার অংশ বিশেষে, যেমন একটা বিল্ডিং পুরোটা তল্লাশি হতে পারে, বা একটা বিল্ডিং এর ভিতরে একটা অফিস সন্দেহজনক, সেই অফিসটাকে সে উল্লেখ করে দিতে পারে, বা ওই অফিসের ভিতরে দেখা গেল যে ওখানে 2 ডেস্কে 2 জনে বসে, সে উল্লেখ করে দিল অমুকের ডেস্কটাকে তুমি অনুসন্ধান করবা, তাহলে যেই অংশটুকু বলবে সেই অংশটুকুই শুধু তল্লাশি করতে পারবে, এর বাইরে তল্লাশি করা চলবে না। এর বাইরে তল্লাশি করা চলবে না। এবং 98 সার্চ অফ হাউস, একটা ঘরের ভিতরে সার্চের বিষয়ে আসছে 98। একটা সার্চ অফ হাউস, ঘরের ভিতরে কিভাবে তল্লাশি চলবে সেটা হচ্ছে 98-এ বলছে। 98(1) Section 98 subsection 1, if a district magistrate or an executive magistrate especially empowered by the government in this behalf, এখানে দেখতে হবে if a district magistrate, একজন district magistrate or an executive magistrate especially empowered by the government in this behalf, অথবা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে হচ্ছে বিশেষভাবে এম্পায়ার্ড হয়েছে, যাকে বিশেষভাবে ক্ষমতা দেওয়া হয়েছে বাই গভর্নমেন্ট, সরকার কর্তৃক, ইন দিস বিহাভ, এই উদ্দেশ্যে, এই লক্ষ্যে, মানে হচ্ছে সার্চের, মানে এখানে যে সার্চের, হাউস সার্চের যে বিষয়টা আছে, এই লক্ষ্যে যখন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হবে তখন সে করতে পারবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা বলছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সরাসরি, আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে স্পেশাল পাওয়ার থাকা লাগবে করার জন্য। আপন ইনফরমেশন অ্যান্ড আফটার সার্চ ইনকোয়ারি অ্যাজ হি থিংস নেসেসারি, মানে হচ্ছে একটা ইনফরমেশন পাওয়ার পরে, আপন ইনফরমেশনের উপরে ভিত্তি করে আর কি, আপন ইনফরমেশনের উপরে, অ্যান্ড আফটার সার্চ ইনকোয়ারি অ্যাজ হি থিংস নেসেসারি, এবং হচ্ছে সে যতটুকু প্রয়োজন মনে করে ততটুকু ইনকোয়ারি করার পরে, অনুসন্ধান করার পরে, সে অনুসন্ধান ছাড়া এই কাজটা করতে পারবে না। অনুসন্ধান না করে, তার মানে হচ্ছে সে একটা ইনফরমেশন পেল, ইনফরমেশন পাওয়ার পরে সে এবার যতটুকু সে প্রয়োজন মনে করে ততটুকু কি করবে, ততটুকু হচ্ছে সে ইনকোয়ারি করবে, অনুসন্ধান করে হচ্ছে অ্যাজ হি থিংস নেসেসারি, সে যতটুকু ভাবে, হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট এনি প্লেস ইজ ইউজ ফর ডিপোজিট অর সেল অফ স্টোলেন প্রপার্টি। হ্যাজ রিজন, যদি কারণ থাকে, টু বিলিভ, কারণ বা যুক্তি থাকে, টু বিলিভ, বিশ্বাস করার জন্য, দ্যাট, যে এনি প্লেস ইজ ইউজ ফর ডিপোজিট অর সেল অফ স্টোলেন প্রপার্টি, কোনো জায়গা ব্যবহৃত হচ্ছে, ইজ ইউজড, ব্যবহৃত হচ্ছে, ফর ডিপোজিট, রাখার জন্য, ডিপোজিট করার জন্য, রাখার জন্য, অর সেল অফ স্টোলেন প্রপার্টি, অথবা বিক্রয়ের জন্য কি স্টোলেন প্রপার্টি, চোরাই সম্পত্তি, চোরাই মাল, আমরা মানে সরল বাংলা যেটা বলি, সাধারণ প্রচলিত ভাবে আমরা যেটা বলি চোরাই মাল, সেটা হচ্ছে মোবাইল হতে পারে, ল্যাপটপ, ঘড়ি, যাই হোক না কেন, যেটা চুরি করা জিনিস, সেটা যদি বিক্রি করার কোনো প্লেস হয়, অথবা হচ্ছে সেটা বিক্রি করার প্লেস না কিন্তু সেখানে রাখা হয়, এই ধরনের কোনো জায়গা, or for the deposit or sale of manufacture of forged document, অথবা হচ্ছে ডিপোজিট, রাখার জন্য, অর সেল, অথবা বিক্রি করার জন্য, অর ম্যানুফ্যাকচার, অথবা তৈরি করার জন্য, অফ ফোর্সড ডকুমেন্ট, কি জাল দলিল, ফলস সিলস, নকল সিল, আমরা যেটা দিয়া সিল মারি সেই সিল, অর কাউন্টারফিট স্ট্যাম্পস, অথবা হচ্ছে জাল স্ট্যাম্প। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, একটা হচ্ছে ডকুমেন্ট, আরেকটা হচ্ছে স্ট্যাম্পস। অনেকে স্ট্যাম্পকে দলিল বলে, মানে হচ্ছে আমরা ভেন্ডারের কাছে গিয়ে যে স্ট্যাম্পটা কিনি, সাধারণত বিভিন্ন চুক্তিপত্র বা আমরা এফিডেভিট করার জন্য যে জিনিসটা কিনি সেটাকে অনেকেই দলিল বলে থাকেন, সেটা কিন্তু আসলে দলিল না, সেটা হচ্ছে স্ট্যাম্প। আর দলিল হচ্ছে যেই কোনো ধরনের ডকুমেন্টই দলিল, যে কোনো ডকুমেন্টই দলিল, যেটা হচ্ছে আইনসঙ্গত হবে, আইনে হচ্ছে সাক্ষ্য হিসেবে যেটা গ্রহণযোগ্য, এ ধরনের যে কোনো ডকুমেন্টই দলিল। আর
আমরা যে দলিলটা স্ট্যাম্পটা করছি সেটা হচ্ছে সরকারি একটা দলিল, সেটাও দলিল বলা যাবে, কিন্তু হচ্ছে যে কোনো ডকুমেন্ট যেহেতু দলিল সেটাও দলিল। সকল দলিলই স্ট্যাম্প নয়, কিন্তু সকল স্ট্যাম্পই দলিল, আমরা এইভাবে বলতে পারি। সেটাও এক ধরনের দলিল, বাট স্ট্যাম্প ওটার নাম, ওই দলিলের নাম হচ্ছে স্ট্যাম্প। যেমন একটা বইও একটা দলিল হতে পারে, সেটা হচ্ছে একটা বুক, এরকম স্ট্যাম্পও একটা দলিল, এটার নাম স্ট্যাম্প। ওটা হচ্ছে নিজে আলাদাভাবে ওটার নাম, এক্সট্রাভাবে ওটার নাম দলিল না। ওকে, আর কয়েন হচ্ছে কাউন্টারফাইট স্ট্যাম্পস আর কয়েন, জাল স্ট্যাম্প অথবা কয়েন মানে পয়সা বা মুদ্রা। কয়েন মানে মুদ্রা, এখানে আমরা মুদ্রা বললে যেটা বুঝবো টাকা পয়সা। এখন তো কয়েন বলতে, আগে তো আসলে কয়েনেরই প্রচলন ছিল, তো কয়েন বলতে এখন শুধুমাত্র 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন এখন পাওয়া যায়, সেই কয়েন না। এই কয়েনের অর্থটা হচ্ছে মুদ্রা, তার মানে হচ্ছে টাকা, কয়েন, ডলার যাই হোক না কেন, কয়েন বলতে মুদ্রা বুঝবে, সেটা দেশীয় মুদ্রাও হতে পারে, বৈদেশিক মুদ্রাও হতে পারে, সেটাই। অর ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়াল ফর কাউন্টারফিটিং, অথবা হচ্ছে যন্ত্রপাতি অথবা কাঁচামাল। ম্যাটেরিয়াল হচ্ছে কাঁচামাল, ইনস্ট্রুমেন্ট হচ্ছে যন্ত্রপাতি। ফর কাউন্টারফিটিং কয়েন অর স্ট্যাম্পস অর ফরজিং, বলছে যে কয়েন মুদ্রা অথবা স্ট্যাম্প অথবা হচ্ছে জালিয়াতির জন্য যদি কোনো ইনস্ট্রুমেন্ট অথবা কোনো কাঁচামাল থাকে সেটা। এখন ম্যাটেরিয়াল, কাঁচামাল যে বলেছে, কাঁচামাল বলতে কেউ আবার কাঁচা বাজার বলতে যেটা বুঝে আর কি, যে যেসব জিনিস শাক সবজি এগুলো হচ্ছে কাঁচা বাজার বলা হয়, কিন্তু কাঁচামাল আর কাঁচা বাজার আর কাঁচামাল আর হচ্ছে সাধারণভাবে কাঁচামাল এক জিনিস না। কাঁচামাল হচ্ছে যে কোনো জিনিস প্রক্রিয়াজাত করার জন্য প্রাথমিক যে জিনিসগুলো আসে, যেমন বইয়ের কাঁচামাল হচ্ছে কাগজ, একটা বই ছাপানোর জন্য যে কাঁচামাল ধরে, তাহলে এটা হচ্ছে কাগজ, তারপরে কালি, তারপরে প্লেট, এগুলো হচ্ছে কাঁচামাল। মানে একটা জিনিস প্রক্রিয়াজাত করার জন্য প্রাথমিকভাবে যেগুলো লাগে এগুলোই কাঁচামাল। যেমন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাপড়, তারপরে সুতা, বোতাম, এগুলো হচ্ছে কাঁচামাল। তাহলে আমরা কি দেখলাম যে 98 অর অথবা প্রথম অথবাতে যেটা বলছে সেটা হচ্ছে কোনো জাল দলিল অথবা নকল সিল অথবা কোনো নকল মানে জাল স্ট্যাম্প, জাল মুদ্রা থাকলে রাখার অথবা বিক্রয় করার জায়গা অথবা এটা তৈরি করার জায়গা, অথবা সেখানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট অথবা ম্যাটেরিয়াল এই ধরনের কিছু থাকলে সেই জায়গা। অর এনি ফোর্স অর এনি that any forged document, false seals or counterfeit stamps or coin or instrument or material used for counterfeiting coin or stamps for forging are kept or deposited in any place. কোনটা পড়তেছে এটা একটু সিলেকশন করে রাখি, কারণ এখানে তো যেহেতু সাবসেকশন লেখা খুব কম, এখানে আমি সিলেকশন করে পড়াটাই মনে হয় উত্তম এখানে। অর দ্যাট অথবা দ্যাট এনি ফোর্স ডকুমেন্ট, অথবা ওই ধরনের যে কোনো জাল দলিল, জাল নথি, ফলস সিলস মিথ্যা বা হচ্ছে নকল সিল, অর কাউন্টারফাইট স্ট্যাম্প অর কয়েন, কাউন্টারফাইট স্ট্যাম্প অর কয়েন অথবা জাল স্ট্যাম্প অথবা মুদ্রা, অর ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়াল ইউজ ফর কাউন্টারফিটিং, অথবা হচ্ছে ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি অথবা কাঁচামাল ইউজ ফর কাউন্টারফিটিং কয়েন অর স্ট্যাম্প, যেটা হচ্ছে কয়েন অথবা স্ট্যাম্প জালিয়াতির জন্য ব্যবহৃত হয়, অর ফর ফোর্জিং অথবা অন্য যে কোনো জালিয়াতির জন্য। আর কেপ্ট অর ডিপোজিটেড ইন এ প্লেস, ইন এনি প্লেস, যে কোনো জায়গাতে যেটা রাখা হয়েছে অথবা ডিপোজিট করা হয়েছে এই ধরনের যে কোনো জায়গা। এখন আমরা আসছি 3 নম্বর অথবা, তার মানে হচ্ছে এটা 4 নম্বর অপশন। 3 নম্বর অথবাতে আমরা চলে আসছি। 3 নম্বর অথবা কি বলছে, if a district magistrate or an executive magistrate specially empowered by government in this behalf, যদি কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে হচ্ছে বিশেষভাবে এই জন্য তাকে ক্ষমতা দেওয়া হয়, আপন ইনফরমেশন অ্যান্ড আফটার সার্চ ইনকোয়ারি অ্যাজ থিংস নেসেসারি, আপন ইনফরমেশন অ্যান্ড আফটার সার্চ ইনকোয়ারি অ্যাজ হি থিংস নেসেসারি, ইনফরমেশন পাওয়ার পরে এবং হচ্ছে সে যতটুকু মনে করে এতটুকু ইনকোয়ারির পরে কি করবে, হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট এনি প্লেস ইজ ইউজ ফর দ্য ডিপোজিট, সেল, ম্যানুফ্যাকচার অর প্রোডাকশন অফ এনি
অবস্কেন অবজেক্ট মানে হচ্ছে হ্যাজ রিজন টু বিলিভ, তার যদি বিশ্বাস করার মতো কারণ থাকে, has reason to believe that any place is used for deposit, sale, manufacture or production of any obscene object। বলছে যে কোনো জায়গা ব্যবহৃত হচ্ছে রাখার জন্য, ডিপোজিট রাখার জন্য, সেল বিক্রয়ের জন্য, ম্যানুফ্যাকচার তৈরি করার জন্য, আর প্রোডাকশন অথবা প্রোডাকশন দেওয়ার জন্য, অফ এনি অবস্কেন অবজেক্ট যে কোনো অশ্লীল জিনিস, such as is referred to section 292 of penal code, মানে হচ্ছে পেনাল কোডের 292 ধারার যেগুলোর কথা বলা হয়েছে, ওই 292 ধারা পেনাল কোডের 292 ধারার যেগুলোর কথা বলা হয়েছে, ওই ধরনের কোনো অবজেক্ট যদি রাখা, অবজেক্টের কথা বলা হয়েছে, or that any such obscene object are kept or deposited in any place, অথবা ওই ধরনের কোনো অশ্লীল জিনিসপত্র রাখা হয়েছে, আর কেপ্ট রাখা হয়েছে, আর ডিপোজিট, দুইটাই হচ্ছে একই রকম কথা, দুইটাই রাখা হয়েছে। যদি বাংলায় বলি, কেপ্ট এবং ডিপোজিট হচ্ছে একটা হচ্ছে আমি রাখলাম, আমি রেখেছি, কেপ্ট হচ্ছে কিপ, আমি রেখেছি, আমি আমার জন্য রেখেছি, আর ডিপোজিটেড হচ্ছে কেউ আমার কাছে রেখে গেছে। এই দুইটা পার্থক্য আছে। আমি কিপ করেছি, আমি রেখেছি, কেপ্ট আর কেপ্ট রাখলাম, আর ডিপোজিটেড অথবা রাখা হয়েছে, আমার কাছে অন্য কেউ রেখে গেছে অথবা আমি রেখেছি। বিষয়টা এরকম। ইন প্লেস, ইন এনি প্লেস, যে কোনো জায়গায়। হি মে বি হিজ ওয়ারেন্ট অথরাইজড এনি পুলিশ অফিসার অ্যাবভ দ্য র্যাঙ্ক অফ এ কনস্টেবল। সে কি করতে পারে? মে বি হি মে বাই হিজ ওয়ারেন্ট, সে তার পরোয়ানার মাধ্যমে অথরাইজ, হি মে হিজ ওয়ারেন্ট বাই হিজ ওয়ারেন্ট, সে তার অথরাইজ ওয়ারেন্টের মাধ্যমে, তার পরোয়ানার মাধ্যমে অথরাইজ করতে পারে এনি পুলিশ অফিসার অ্যাবভ দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল। কনস্টেবল র্যাঙ্কের উপরে যে কোনো পুলিশ অফিসারকে সে অথরাইজ করতে পারে। কি অথরাইজ করতে পারে সেটা আমরা কয়েকটা পয়েন্টে দেখব। তার আগে হচ্ছে কোন কোন ক্ষেত্রে অথরাইজ করবে, মানে এটারে কিভাবে সার্চ করবে, পরবর্তীতে ABCD E এগুলো হচ্ছে কিভাবে সার্চ করবে সেই বিষয়টা বলছে, এবং সার্চ করে এগুলোকে কোথায় যাবে সেগুলো সাবসেকশন ABCD তে, সাবসেকশনের 1 এগুলো হচ্ছে ক্লজ বলা চলে, ABCD তে আমরা এগুলো পাবো। তার আগে আমরা আরেকবার পড়ে নিই যে এই যে ওয়ারেন্টটা জারি করবে এটা কয় ক্ষেত্রে কি কি আমরা অথবা দিয়ে পড়েছি, এটা আরেকবার পড়ি ইংরেজি ছাড়াই, শুধু বাংলা। বলছে যে আচ্ছা ইংরেজি তো পড়বো না। বলছে যে এখানে যখন একজন জেলা ম্যাজিস্ট্রেট অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যাকে স্পেশালি সরকার ক্ষমতা দিয়েছে, এই ধরনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন তার বিশ্বাস করার যথাযথ কারণ আছে যে একটা জায়গায় কোনো স্টোলেন প্রপার্টি, চোরাই মাল বা চোরাইকৃত সম্পত্তি সেখানে রাখা হয় অথবা সেখানে সেল করা হয়, এরকম যদি সে ইনফরমেশন পাওয়ার পরে এবং ইনকোয়ারি যতটুকু সে মনে করে ততটুকু সে অনুসন্ধান করার পরে যদি সে বুঝতে পারে যে এখানে তার বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ থাকে যে ওখানে কোনো চোরাই মাল রাখা হয় অথবা সেখানে চোরাই মাল বিক্রি করা হয়, সেই ক্ষেত্রে 2 নম্বরে বলছে যে এটা হচ্ছে 1 নম্বর শর্ত। অথবা তারপরে অথবা দিয়ে বলছে 2 নম্বর পয়েন্ট, যেটা অথবা এখানে যদিও 1 2 লেখা নাই, আমি 2 নম্বর পয়েন্ট বলছি মনে রাখার জন্য। 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে ওই জায়গা অথবা একটা জায়গাতে কি হয়, তৈরি করা হয়, ওখানে রাখা হয়, ওখানে বিক্রি করা হয়, অথবা ওখানে তৈরি করা হয় কি জাল দলিল, নকল সিল, জাল মুদ্রা অথবা জাল স্ট্যাম্প, অথবা হচ্ছে এগুলা তৈরির, এগুলোকে এই যে জাল করার বা নকল করার যন্ত্রপাতি অথবা ম্যাটেরিয়াল অথবা কাঁচামাল ওখানে রাখা হয় বা ওখানে বিক্রি করা হয়। এই হচ্ছে দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে কোনো জায়গায় হচ্ছে এই ধরনের কোনো ডকুমেন্ট যেগুলো হচ্ছে জাল দলিল অথবা
নকলশীল এখানে যা যা আগেরটাতে যা যা উল্লেখ করেছে এগুলা কোনো জায়গায় হচ্ছে রাখা হয় বিষয়ে দুইটা বলছে, একটা হচ্ছে আমি নিজের কাছে রেখেছি অথবা কেউ আমার কাছে রেখে গিয়েছে, আমার হেফাজতে রেখে গিয়েছে, দুইটাই হতে পারে। এখানে আমার হেফাজতে রাখে অথবা আমি রাখি এই ধরনের কোনো কিছু। আর 4 নাম্বার বলছে যে এই যে তিনটা, এর বাইরে আরো এক ধরনের এখন নতুন একটা বিষয় আসছে, সেটা হচ্ছে অশ্লীল জিনিসপত্র হচ্ছে বিক্রয়ের জন্য অথবা সেলের জন্য কোথাও রাখা হয় সেই ক্ষেত্রে। তাহলে 4টা ক্ষেত্রে আমরা দেখলাম যে পুলিশ মানে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা যাকে এরকম পাওয়ার দেওয়া হয়েছে ওই রকম একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একজন পুলিশকে, যে হয়েছে কনস্টেবলের থেকে উপরে, এই ধরনের পুলিশকে অথরাইজ করতে পারে তার পরোয়ানার মাধ্যমে। তাহলে মনে রাখতে হবে এই ধরনের 4টা ক্ষেত্রে সে দিবে, পরোয়ানা দিবে। পরোয়ানা দিয়ে সে কি করবে, এখন আসছে আমরা কি করবে এটাতে, টু এন্টার প্রবেশ করার জন্য, অ্যান্ড উইথ সাচ অ্যাসিস্ট্যান্স অ্যাজ মে বি রিকোয়ার্ড, যতটুকু যা হবে ততটুকু সহযোগিতা সহ তাকে ঢুকার পারমিশন দেবে সাচ প্লেস, এই ধরনের জায়গাটা আমরা দেখছি 4 ধরনের। ইতিমধ্যে আমরা দেখলাম যে 4 ধরনের জায়গা বলছে, তো এই 4 ধরনের জায়গা আরেকবার উল্লেখ করলাম না। এই 4 ধরনের জায়গাতে সে ঢুকে কি করবে, ঢুকবে এবং ঢুকার জন্য যতটুকু অ্যাসিস্ট্যান্স দরকার, যতটুকু সহযোগিতা দরকার ততটুকু সহযোগিতা সে নেবে। আমরা এর আগে হচ্ছে ব্যক্তিগত ওয়ারেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি গ্রেপ্তার যখন করবে তখন কিভাবে গ্রেপ্তার করবে, সেখানে কিভাবে ঢুকার পরে তাকে আটকানো যাবে না, এগুলো কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি। তো এখানে ওই ধরনের একটা কথা আসছে যে তাকে সহযোগিতা করার জন্য বলা হবে, এখানে ঢোকার জন্য যতটুকু সহযোগিতা দরকার ততটুকু সহযোগিতা সে চাইবে এবং সেই সহযোগিতা সহ সে ওখানে এন্টার করবে। এবং এখানে কিন্তু অর না, বলছে এবং টু সার্চ দ্য সেম ইন ম্যানার স্পেসিফাইড ইন দ্য ওয়ারেন্টে যেভাবে উল্লেখ করা আছে সেইভাবেই সে সার্চ করার কি করবে, সে অথরাইজ করবে। এখানে কিন্তু বলছে যে অথরাইজ করবে, তাহলে যেভাবে বলবে সেইভাবে অথরাইজ, যেভাবে সে সার্চ করতে বলবে সেইভাবে সার্চ করার সে একটা অথরাইজ দিবে, একটা ম্যানার দিবে। টু টেক পজিশন অফ এনি প্রপার্টি, ডকুমেন্ট, সিলস, স্ট্যাম্পস অর কয়েন্স দেয়ার ইন ফাউন্ড, ওই জায়গায় যে পাওয়া যাবে এই ধরনের জিনিস, এই ধরনের প্রপার্টি মানে চোরাই সম্পত্তি, অথবা হচ্ছে জাল দলিল, নকল সিল, জাল স্ট্যাম্প অথবা হচ্ছে জাল মুদ্রা, এই ধরনের যে জিনিসগুলো পাবে এগুলা টু টেক পজিশন, এগুলার পজিশন নেবে, এগুলার দখল নিয়ে নেবে, তার মানে এগুলা সে নিয়ে নেবে। হুইচ হি ইজ রিজনেবলি সাসপেক্ট, যেটা সে মনে করবে, সে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করবে টু বি স্টোলেন, যে তার যুক্তিসঙ্গতভাবে এটা মনে হতে হবে, অযৌক্তিকভাবে তার মনে হয়েছে যে এটা স্টোলেন, এইভাবে হবে না। তার যুক্তিসঙ্গতভাবে এটা যদি মনে হয় যে এটা স্টোলেন, এটা চুরিকৃত জিনিস, আনলফুলি অবটেন্ড, অর্থাৎ মানে বেআইনিভাবে এটাকে অবটেন করা হয়েছে, নেওয়া হয়েছে, ফোর্সড, আনলফুলি অবটেন্ড অথবা ফোর্স, অথবা এটা জাল করা হয়েছে, ফলস অর কাউন্টারফাইট, এটা হচ্ছে নকল অথবা এটা হচ্ছে জালিয়াতি করা, অ্যান্ড অলসো অফ এনি সাচ ইনস্ট্রুমেন্ট, এবং ওই ধরনের যে কোনো ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস এবং কাঁচামাল, অর অফ এনি সাচ অবস্কেনি অবজেক্ট অ্যাজ অ্যাফোরসেড, ইতিমধ্যে যেটা বলা হয়েছে এই ধরনের যে কোনো অশ্লীল জিনিস সে কি করবে, তার পজিশনে নিয়ে আসবে। তাহলে এখানে আমরা দেখলাম 1 নম্বরে হচ্ছে সে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে ঢুকার পরে সে হচ্ছে ওয়ারেন্টে যেভাবে বলা আছে সেই ম্যানারে ওই পুলিশ অফিসার ওখানে সার্চ করবে। সার্চ করার পরে ওখানে যদি যথেষ্ট পরিমাণে মানে যুক্তিসঙ্গতভাবে সন্দেহজনক কোনো চোরাই মাল পাওয়া যায় অথবা আনলফুল কোনো কিছু পাওয়া যায়, আনলফুলি কোনো কিছু অবটেন করছে এই ধরনের কোনো কিছু পাওয়া যায়, নকল, জালিয়াতি এই ধরনের জিনিস, নকল জাল জিনিস অথবা হচ্ছে নকল এবং জালিয়াতি করতে পারে এই ধরনের যন্ত্রপাতি অথবা মেটেরিয়াল যা পাবে এগুলা সে কি করবে, তার পজিশনে নেবে। এটা হচ্ছে সি। ডি বলছে টু কনভে সাচ প্রপার্টি, এই ধরনের প্রপার্টি কনভে করার জন্য, ডকুমেন্ট এই ধরনের সম্পত্তি, দলিল, সিল, স্ট্যাম্পস, কয়েন্স
মুদ্রা, কয়েন্স মুদ্রা, ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি, অর ম্যাটেরিয়ালগুলো সাচ অবস্কেনি অবজেক্টস অথবা এই ধরনের অশ্লীল জিনিসগুলো বিফোর এ ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেটের কাছে, অর টু গার্ড দ্য সেম অন দ্য স্পট আনটিল দ্য অফেন্ডার ইজ টেকেন বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, অথবা টু গার্ড দ্য সেম অন দ্য স্পট আনটিল দ্য অফেন্ডার ইজ টেকেন বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, অথবা এই ধরনের জিনিসগুলোকে গার্ড করবে, এখানে সব পাহারা দিবে। তার মানে এই জিনিসগুলো এখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব না। যেমন হচ্ছে টাকা জালিয়াতি করার জন্য বড় একটা প্রেস হতে পারে, এই প্রেসটা একজন পুলিশের পক্ষে ট্রাক সহ যদি উঠিয়ে নেওয়া সম্ভব না হয়, তাহলে ওটা ওই জায়গাতেই থাকবে এবং যে অফেন্ডার আছে তাকে কোর্টের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত এটাকে পাহারায় রাখবে। এরপরে কোর্টে যা নির্দেশনা দিবে সেটাই হবে। আর আদারওয়াইজ টু ডিপোজিট দেয়ার অফ ইন সাম প্লেস অফ সেফটি, অথবা হচ্ছে এটাকে ডিপোজিট করবে, সেখানে কোনো একটা জায়গায় এটাকে রাখবে ওই জায়গায় যেখানে হচ্ছে এটা সেফ থাকবে। তার মানে ইতে বলছে যে ইতে বলছে দখল নেবে এবং সিতে বলছে দখল নেবে, মানে 3 নম্বর পয়েন্ট হচ্ছে দখল নেবে, এবং 4 নম্বর বলছে দখল নেওয়ার পরে এই ধরনের জিনিস হয় কোর্টের সামনে নিয়ে যাবে যদি এটা নেওয়া সম্ভব হয়। আর নেওয়া সম্ভব না হলে সেটা যে জায়গাতে আছে ওই জায়গাতে পাহারা বসাবে যে পর্যন্ত ওই অফেন্ডারকে কোর্টের কাছে নেওয়া হচ্ছে না, অথবা সেখানে ওই জিনিসগুলো এখান থেকে নেওয়া সম্ভব না হলে সরানো সম্ভব কিন্তু নিয়ে যাওয়াটা সেফ না, সেই ক্ষেত্রে ওই জায়গাতেই কোনো একটা সেফ প্লেসে এটাকে রাখার ব্যবস্থা সে করবে। এবং বলছে টু টেক ইনটু কাস্টোডি অ্যান্ড ক্যারি বিফোর ম্যাজিস্ট্রেট এভরি পারসন ফাউন্ড ইন সাচ প্লেস, বলছে যে টু টেক ইনটু কাস্টোডি, এবং হচ্ছে তাকে 5 নম্বর বলছে এখন হচ্ছে টু টেক ইনটু কাস্টোডি, হেফাজতে নিতে নির্দেশনা দেবে, অ্যান্ড ক্যারি বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, এবং হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে, এভরি পারসন প্রত্যেক ব্যক্তি, ফাউন্ড ইন সাচ প্লেস এখানে যাকে পাওয়া যাবে, হু অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন প্রেভি টু দ্য ডিপোজিট, যে হচ্ছে এই ডিপোজিটের সাথে যার প্রেভি আছে, মানে হচ্ছে এটার সাথে যে জড়িত আছে, এই ধরনের প্রেভি মানে হচ্ছে তার একটা ইন্টারেস্ট আছে, এই ধরনের ডিপোজিটের সাথে তার সম্পর্কিততা আছে, এই ধরনের সেল অর ম্যানুফ্যাকচার, এটা সেল করা, বিক্রয় করা, অথবা ম্যানুফ্যাকচার করা, তৈরি করা, অর কিপিং অফ এনি সাচ প্রপার্টি, অথবা এই ধরনের কোনো জিনিস রাখা, ডকুমেন্ট, এই ধরনের কোনো সম্পত্তি, ডকুমেন্ট, সিল, স্ট্যাম্পস, কয়েন্স, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অর ম্যাটেরিয়াল সাচ অবস্কেনি অবজেক্ট, এগুলার আর বাংলা করলাম না বারবার যেহেতু বলেছে, নোয়িং অর হ্যাভিং রিজনেবল কস্ট টু সাসপেক্ট দ্য সেড প্রপার্টি হ্যাভ বিন স্টোলেন, বলছে যে এগুলার সম্পর্কে, অর হ্যাভিং রিজনেবল কস্ট টু সাসপেক্ট সাচ অবস্কেনি অবজেক্ট পর্যন্ত আমরা বারবার করেছি যে এই ধরনের অশ্লীল জিনিস, নোয়িং এটা হচ্ছে সে জেনে, অর হ্যাভিং রিজনেবল কজ অথবা হচ্ছে যুক্তিসঙ্গত কারণ, টু সাসপেক্ট দ্য সেড প্রপার্টি টু হ্যাভ বিন স্টোলেন অর আদারওয়াইজ আনলফুলি অবটেন, সে হচ্ছে যে আনলো মানে রিজনেবল তার হচ্ছে যথেষ্ট কারণ আছে জানার জন্য যে এই ধরনের জিনিসগুলো হচ্ছে সন্দেহজনক, চোরাইকৃত জিনিস, অথবা হচ্ছে এটা অবৈধভাবে নেওয়া হয়েছে এই ধরনের কোনো জিনিস, সেটা সে যথেষ্ট কারণ আছে তার সন্দেহ করার মতো এই ধরনের ব্যক্তি। অর সেড ডকুমেন্টস, সিলস, স্ট্যাম্প, কোয়েন্স, ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়াল হ্যাভ বিন ফোর্সড, falsified or counterfeit, or the said instrument or material to have been or to be intended to be used for counterfeiting coins or stamp or for forging, or the said obscene object to have been or to be intended to be sold, late to hire, distribute, publicly exhibited, circulated, imported or exported। অনেক কথা, এত কথা আসলে গুলিয়ে যাওয়ার মতো জিনিস। তো আমরা আগের বাংলাগুলোর একটু বলি, যে বলছে যে যখন ওই জায়গাতে যে লোকগুলোকে পাওয়া যাবে, নাম্বারে বলছে যে ওই জায়গাতে যে লোকগুলোকে পাওয়া যাবে তাদের মধ্যে হচ্ছে সবাইকে নিবে না, যার কাছে পাওয়া গেছে ওখানে যারা পাওয়া গেছে সবাইকে নেবে না, বলছে যে যাদেরকে মনে হবে যে এই ডিপোজিটের কাছে এই সেল অথবা ম্যানুফ্যাকচারের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে নিবে। এবং হচ্ছে এখানে
আমরা একটু এখানে দেখেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটার ব্যাখ্যা করছি। আগেরগুলো তো ওই ঘুরে ফিরে সেই জাল জাল নোট, জাল মুদ্রা এই কথাগুলো বলছে। তো আগেরটা বলছে যে ওই জায়গাতে যাদেরকে পাওয়া যাবে তারা হচ্ছে এটাতে তাদের ইন্টারেস্ট আছে। আর এইটুকুতে বলছে নোয়িং অর হ্যাভিং রিজনেবল কস্ট টু সাসপেক্ট দ্য সেজ প্রপার্টি টু হ্যাভ বিন, বলছে যে অথবা সে জানে, তার কোনো ইন্টারেস্ট নাই। এখানে লক্ষ্য রাখতে হবে আগেরটাতে হচ্ছে তার কোনো ইন্টারেস্ট আছে, তার সম্পৃক্ততা আছে। সে বলছে যে প্রাইভি, এখানে হচ্ছে তার প্রাইভি আছে, তার মানে যে এখানে তার ইন্টারেস্ট আছে, তার সম্পৃক্ততা আছে। আর এখানে বলছে যে এই জিনিসগুলোতে তার হয়তোবা এই জিনিসগুলোতে তার ইন্টারেস্ট নাও থাকতে পারে, কিন্তু সে জানে যে এগুলো অর হ্যাভিং রিজনেবল কজ, অথবা যথেষ্ট পরিমাণে সন্দেহ করার রিজনেবল কজ, যৌক্তিক কারণ আছে টু সাসপেক্ট দ্য সেড প্রপার্টি টু হ্যাভ বিন স্টোলেন। বলছে যে এটা সন্দেহ করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ আছে যে ওই যে প্রপার্টির কথা বলা হয়েছে এই প্রপার্টিটা আসলে চোরাইকৃত, এটা সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে। অথবা হচ্ছে এটা অন্য কোনোভাবে আনলফুলি অবটেন, সংগ্রহ করা হয়েছে, এটা সে যদি সন্দেহ করার মতো কারণ থাকে, অথবা সে জানবে, অথবা এটা সন্দেহ করার মতো কারণ থাকবে। এই অবস্থাতেও যদি এই অবস্থা মানে এইরকম অবস্থা যদি তার জানা থাকে এবং সে ওখানে প্রেজেন্ট থাকে, এবং বলছে যে এখানে তারপর কথাগুলো একই, যে অর সেট ডকুমেন্ট, অথবা ওই যে কথিত যে ডকুমেন্ট, এর মধ্যে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো সিল, স্ট্যাম্প, কয়েন্স, ইনস্ট্রুমেন্ট, ম্যাটেরিয়াল টু হ্যাভ বিন ফোর্স, এগুলা সে জানবে। এগুলো হচ্ছে আগেরটা তো বলছে যে ওই সম্পত্তিটা কি হয়েছে, স্টোলেন, চোরাইকৃত জিনিস, অথবা এটা আনলফুলি গেইন করা হয়েছে, এই ধরনের জিনিস, আনলফুলি এটাকে সংগ্রহ করা হয়েছে এই ধরনের জিনিস, অথবা তার নলেজে কি থাকবে যে এই জিনিসগুলো হচ্ছে জালিয়াতি করার, নকল করার জিনিসপত্র, নকল করার যন্ত্রপাতি, এগুলো সে জানবে। টু হ্যাভ বিন অর বি টু বি ইন্টেন্ডেড টু বি ইউজ ফর কাউন্টারফিটিং, এগুলো হচ্ছে এখানে কিন্তু আবার বলছে ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়ালস, এই ইনস্ট্রুমেন্টস অর ম্যাটেরিয়ালস, এই যে ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি অথবা কাঁচামালগুলো কি হবে, টু হ্যাভ বিন অর টু বি ইন্টেন্ডেড টু বি ইউজ ফর কাউন্টারফিটিং। বলছে যে এখানে যে জিনিসগুলো আছে এগুলো হয় এগুলোর জন্য কাউন্টারফিটিং, এগুলাকে নকল করার জন্য এগুলা ব্যবহার করা হয়, অথবা টু বি ইন্টেন্ডেড, অথবা হচ্ছে এগুলো হ্যাভ বিন মানে হচ্ছে এগুলো ব্যবহৃত হয়, হ্যাভ বিন ইউজড এগুলো ব্যবহৃত হয়, অর টু বি ইন্টেন্ডেড টু বি ইউজড, অথবা এগুলাকে ইউজ করার জন্য, এইসব কাজে ব্যবহার করার জন্য এটা আনা হয়েছে। এগুলার উদ্দেশ্য হচ্ছে এইসব কাজে ব্যবহার করা হবে, এই ইনস্ট্রুমেন্টগুলো অথবা এই ম্যাটেরিয়ালগুলো কাউন্টারফিটিং, জালিয়াতি অথবা হচ্ছে নকল করার কাজে লাগানো হবে, অথবা কাজে লাগানো হচ্ছে, সেটা সে জানে, অথবা এটা সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে। এবং বলছে যে আবার বলছে টু হ্যাভ বিন, আমি একটু লাফিয়ে পড়ছি কারণ মাঝখান দিয়ে জিনিসগুলো পড়ার দরকার হয় না, বারবার পড়তে গেলে সময় নষ্ট হয়, বিরক্ত করার বিষয়, যেগুলো আমরা একবার অর্থ করেছি। হ্যাভ বিন অর টু বি ইন্টেন্ডেড, অথবা এগুলো হচ্ছে টু বি সোল্ড, অথবা এগুলো হচ্ছে বিক্রয় করা হচ্ছে, অথবা বিক্রয় করার উদ্দেশ্যেই এগুলো আনা হয়েছে। লেট টু হায়ার, এগুলাকে ভাড়া দেওয়ার জন্য। ডিস্ট্রিবিউটেড, অথবা এগুলাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করার জন্য। আর পাবলিকলি এক্সিবিটেড, অথবা এগুলো হচ্ছে মানুষের সামনে প্রদর্শনী করার জন্য। সার্কুলেটেড, এগুলো সার্কুলেশন করার জন্য। ইম্পোর্টেড আর এক্সপোর্টেড, এগুলো ইম্পোর্ট করা হয়েছে অথবা ইম্পোর্ট করার জন্য, অথবা এক্সপোর্ট করার জন্য। ইম্পোর্ট করছে অথবা এক্সপোর্ট করেছে, এই ধরনের জিনিস। তাহলে এখানে অনেকগুলো কথা বলছে, এগুলোকে সংক্ষেপে বললে আমরা কয়েকটা পয়েন্টে বলবো। সেটা হচ্ছে ই নাম্বারটা অনেক বড় করে, অনেক জটিল করে কথা বলেছে, কিন্তু সংক্ষেপে বললে সহজে বোঝা যাবে। সেটা বলতে হচ্ছে যে 5 নম্বর পয়েন্টে বলছে উই যে জাল দলিল, মুদ্রা মানে টাকা পয়সা অথবা নকল সিল, চোরাই প্রপার্টি, এগুলা যে জায়গাতে পাওয়া যাবে, ওই জায়গাতে যেই লোকগুলোকে পাওয়া যাবে যাদেরকে মনে হবে যে এটাতে তাদের কোনো একটা ইন্টারেস্ট আছে, কোনো স্বার্থ আছে এই জিনিসগুলোর স্বার্থে, তাকে
পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হবে, মানে তাকে গ্রেপ্তার করা হবে সহজ কথায়। অথবা হচ্ছে তার ইন্টারেস্ট যদি নাও থাকে, কিন্তু সে জানতো যে কয়েকটা বিষয় সে জানতো। প্রথমটা বলছে যে সে জানতো যে এগুলা চোরাই মাল, অথবা হচ্ছে এগুলা অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে, এটা জানতো অথবা জানার মতো যথেষ্ট কারণ আছে। সেই ক্ষেত্রে সে কি করবে, সেটা হলো তাকে গ্রেপ্তার করবে। তার মানে তার ইন্টারেস্ট না থাকলেও তারা গ্রেপ্তার করবে, কারণ সে জানতো এটা চোরাই মাল, অথবা এটাতে হচ্ছে কি আছে, এটা অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে। সে জানাশোনার জেনেও সে রাখছে, অথবা তার সন্দেহ করার কারণ থাকলেও তাকে গ্রেপ্তার করবে। মানে সন্দেহ করার মতো যথেষ্ট পরিমাণে কারণ ওখানে থাকবে, তাহলেও তাকে পুলিশ গ্রেপ্তার করবে। এটা বলছে এই জিনিসগুলোর মধ্যে প্রথমটা বলছে যে চোরাই মাল, এটা একটা চোরাই জিনিস অথবা অবৈধভাবে সংগ্রহ করা একটা জিনিস। আর দ্বিতীয়টা বলছে যে এগুলো হয় জালিয়াতি নকল জিনিস বলে সন্দেহ করার মতো জিনিস সন্দেহ হয়, অথবা এগুলা আছে বলে তার জানা আছে, জালিয়াতি বা জাল করা বা নকল করা জিনিস, অথবা এটা হওয়ার মতো তার সন্দেহ আছে এরকম জিনিস। আর তৃতীয়টা বলছে যে এই ধরনের হচ্ছে কি, ওই যে অশ্লীল জিনিস। এখন বলছে এই অশ্লীল জিনিসগুলো আবার বলছে যে এখানে, অথবা ইনস্ট্রুমেন্টগুলো যেগুলোর কথা বলছে, ইনস্ট্রুমেন্ট হয় এগুলোকে সে এগুলো দিয়ে অলরেডি বানিয়েছে, অথবা এই ধরনের জালিয়াতি করার জন্য এগুলো আনা হয়েছে। এই ধরনের যখন তার নলেজে থাকবে তাকেও গ্রেপ্তার করা হবে, বা নলেজে থাকার মতো যথেষ্ট কারণ থাকে সেটা গ্রেপ্তার করবে। এখন আমরা সাবসেকশন 2-তে বলছি। এতক্ষণ সাবসেকশন 1 পড়েছি, অনেক বিশাল, 98-এর 1। এখন সাবসেকশন 2 পড়ছি। দ্য প্রভিশন অফ দিস সেকশন উইথ রেসপেক্ট টু কাউন্টারফাইট, মানে বলছে যে দ্য প্রভিশন অফ দিস সেকশন, এই সেকশনের বিধানে উইথ রেসপেক্ট টু মানে হচ্ছে এখানে যে ধারাবাহিক আছে, এই ধারাবাহিকতা দ্য কাউন্টারফিট কয়েন, মানে জাল মুদ্রা, কয়েন সাসপেক্টেড টু বি কাউন্টারফিট, মুদ্রা যেটা হচ্ছে সন্দেহ হবে যে এটা জাল, অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়াল ফর কাউন্টারফিটিং কয়েন, এবং হচ্ছে যন্ত্রপাতি এবং কাঁচামাল, এটা হচ্ছে মুদ্রা জালিয়াতির জন্য যেগুলা আছে, মুদ্রা জালিয়াতির যন্ত্রপাতি এবং কাঁচামাল। শেল সো ফার অ্যাজ দে ক্যান বি মেড অ্যাপ্লিকেবল, shall so as far they can be made applicable apply respectively to, এবং এগুলোকে বলা হচ্ছে এগুলাকে অ্যাপ্লাই করা হবে, অ্যাপ্লিকেবল হবে রেসপেক্টিভলি টু, এগুলা অ্যাপ্লিকেবল হবে বা এগুলাকে অ্যাপ্লাই করা হবে। এই নিচে যে বিধানগুলো আছে এই বিধান অনুযায়ী এগুলাকে অ্যাপ্লাই করা হবে। মানে এগুলাকে কীভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে বিষয়টা এরকম: এ পিস অফ মেটাল মেড ইন কন্ট্রাভেনশন টু দ্য মেটাল টোকেন অ্যাক্ট 1898, বলছে যে একটা পিস, একটা খণ্ড মেটাল, যে কোনো একটা মেটালের, যে কোনো একটা কি বলে এটাকে বাংলা বললে বলা হয় ধাতব বস্তু, যে কোনো একটা ধাতব বস্তু, ধাতব একটা টুকরা, যেটা হচ্ছে টোকেন, মেটাল টোকেন অ্যাক্ট 1898-এর ভঙ্গ করে যেটা তৈরি করা হয়েছে, অর ব্রোথ ইনটু বাংলাদেশ, অথবা এটা বাংলাদেশে আনা হয়েছে, ইন কন্ট্রাভেনশন অফ এনি নোটিফিকেশন, এটা হচ্ছে যে কোনো প্রজ্ঞাপনকে ভেঙে, ফর টাইম বিং ইন ফোর্স, যেটা কার্যকরী আছে ওই ধরনের কোনো একটা প্রজ্ঞাপনকে সে ভেঙে এটাকে নেওয়া হলো সেকশন 16 অফ কাস্টম অ্যাক্ট 1698-এর কাস্টম অ্যাক্ট, মানে হচ্ছে কাস্টম অ্যাক্টের এই কাস্টম হচ্ছে আমরা যে এয়ারপোর্টে যে কাস্টম আছে, বাংলাটা তো মাঝে মধ্যে যেটা হয় ভুলে যাই আসলে, যদিও খুব সহজ বাংলা। কাস্টম অ্যাক্ট 1968-এর 16 নম্বর সেকশনের আওতায় কোনো নোটিফিকেশনের মাধ্যমে যেগুলোকে বাংলাদেশে আনা নিষেধ করা হয়েছে, সেগুলা ওই নিষেধাজ্ঞা ভেঙে কোনো কিছু আনা সেটাকে বোঝাবে। A piece of metal suspected to have been so made or have been so brought into Bangladesh or to be intended to be issued in contravention of former of those acts,
বলছে পিস অফ মেটাল একটা ধাতব খণ্ড সাসপেক্টেড টু হ্যাভ বিন সো মেড, যেটাকে সন্দেহ করা হবে যে ওই জন্যই তৈরি করা হয়েছে, অর হ্যাভ বিন সো ব্রথ ইন্টু বাংলাদেশ, অথবা ওই জন্যই বাংলাদেশে আনা হয়েছে, ইন্টু বাংলাদেশে আনা হয়েছে, অর টু বি ইন্টেন্ডেড টু বি ইস্যুড ইন কন্ট্রিবিউশন অফ ফর্মার অফ দোজ অ্যাক্ট। এই যে এখানে যে অ্যাক্টগুলো বলা হয়েছে এই অ্যাক্টগুলাকে ভেঙে এই আইনগুলো ভঙ্গ করে এগুলাকে ইস্যু করার জন্য মানে একটা ইন্টেনশন নেওয়া হয়েছে এই ধরনের ক্ষেত্রে। অ্যান ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়াল ফর মেকিং পিস অফ মেটাল ইন কন্ট্রিবিউশন অফ দ্যাট অ্যাক্ট, এবং ওই আইনের এই যে এখানে যে আইনগুলোর কথা বলছে মেটাল টোকেন অ্যাক্ট 1898, এই ধরনের এগুলাকে ভেঙে হচ্ছে ইনস্ট্রুমেন্ট অথবা ম্যাটেরিয়াল হচ্ছে যেটা হচ্ছে এই ধরনের মেটাল তৈরি করার জন্য তৈরি হয় সেটা সেই ক্ষেত্রে। তার মানে আমরা এখানে কি দেখলাম যে তিনটা বিষয় হচ্ছে মুদ্রা জালকরণ বলতে, অথবা মুদ্রা জালকরণের সন্দেহ, অথবা হচ্ছে মুদ্রা জালকরণের যন্ত্রপাতি, অথবা মুদ্রা নকল করা আর কি, জাল মুদ্রা তৈরি করার যন্ত্রপাতি বা কাঁচামাল বলতে কি বুঝাইতেছে সেটা আবার তিনটা ABCD বলছে যে এগুলা মেটাল টোকেন অ্যাক্টের এক ভেঙে কোনো কিছু তৈরি করা হয়েছে এই ধরনের, যেটা অথবা সেটা বাংলাদেশে আনা হয়েছে কি কাস্টম অ্যাক্টের নোটিফিকেশন ভেঙে, কাস্টম অ্যাক্টের 16 নম্বর ধারার নোটিফিকেশন মানে প্রজ্ঞাপনের বিপরীতে সে এগুলা বাংলাদেশে আনছে, অথবা এই ধরনের কোনো সন্দেহজনক জিনিস। 1 নম্বরে তো বলছে যে কাউন্টারফেট কয়েন, যেটা এখানে একটু লক্ষ্য করতে হবে 2 নম্বরে দ্য প্রভিশন রেসপেক্ট টু, এটা হচ্ছে যথাক্রমে বলছে তো, তাহলে কাউন্টারফেট কয়েন বলতে এই উপরের এর সাথে নিচের এটা যুক্ত হবে, উপরে যে এটা আছে এই যে এই নাম্বারের সাথে এই নাম্বারটা যোগ হবে, তার মানে হচ্ছে কাউন্টারফেট কয়েন বলতে জাল মুদ্রা বলতে হচ্ছে যে কোনো জাল মুদ্রা যেটা বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে মেটাল অ্যাক্টকে ভেঙে, অথবা যেটা বাংলাদেশে আনা হয়েছে সেটা কাস্টম অ্যাক্ট 1969-কে ভেঙে যেটা বাংলাদেশে আনা হয়েছে ভঙ্গ করে আর কি, ভেঙে মানে আইন ভঙ্গ করে যেটা আনা হয়েছে সেটাকে হচ্ছে জাল মুদ্রা ধরা হবে। আর B নাম্বারে বলছে যে বিতে বলছে যে কয়েন সাসপেক্টেড টু বি কাউন্টারফেট, মানে হচ্ছে এটাকে জালিয়াতি করা হয়েছে এই ধরনের সন্দেহ করা হবে কয়েন B নাম্বার, সেটাকে বলছে যে এটা বাংলাদেশে ওই ধরনের জিনিস যেটা সাসপেক্টেড আছে এটা মানে সন্দেহজনক জিনিস বাংলাদেশে তৈরি হয়েছে অথবা বাংলাদেশে আনা হয়েছে। এবং 3 নম্বর বলছে ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়াল কাউন্টারফেটিং কয়েন, এটা বলতে বোঝাবে ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়াল মেকিং পিস অফ ম্যাটেরিয়াল ইন কনভার্সন অফ দ্যাট অ্যাক্ট, ওই যে মেটাল টোকেন অ্যাক্টের যে জিনিসটা এইগুলা তৈরি করার কোনো ইনস্ট্রুমেন্ট বা ম্যাটেরিয়াল যদি হয় সেটাও হচ্ছে কি হবে ওই ম্যাটেরিয়ালটা হবে। তার মানে ABCD 3টা জিনিস দিয়া আবার ABCD দিয়া যথাক্রমে এগুলো সংজ্ঞায়িত করেছে। অনেক বড় জিনিস, অনেক ভেজালের জিনিস, বুঝতে না পারলে পরবর্তীতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা বুঝাই গেল না। তা আমরা এখানে 98 নম্বর ধারায় মাথা নষ্ট করা একটা ধারা দেখছি। 98 ধারায় কি বলছে যে একটা জায়গা কিভাবে সার্চ করবে, প্রথমেই 5টা ক্ষেত্র বলছে। 98 1 নম্বর ক্ষেত্র বলছে যে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাকে এরকম ক্ষমতা দেওয়া হয়েছে যে সে এ ধরনের ওয়ারেন্ট সে জারি করতে পারবে, সেই ক্ষেত্রে সে কি করবে, তার কাছে এই ধরনের একটা ইনফরমেশন আসছে যে কোনো এক জায়গায় চোরাই মাল আছে অথবা সেখানে বিক্রি হয়, এই ধরনের ইনফরমেশন পাওয়ার পরে সে হচ্ছে যদি ইনকোয়ারি করে এটা প্রয়োজন মনে করে সেই ক্ষেত্রে 1 নম্বর। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে যদি কোনো একটা জায়গায় এখানে কিন্তু সেই ইনফরমেশন পাওয়া লাগবে না, কোনো একটা জায়গায় সে কি করলো, কোনো একটা জায়গায় যেটা হলো কোনো জাল দলিল, নকল সিল, জাল স্ট্যাম্প, জাল মুদ্রা এবং এগুলা জালিয়াতির জন্য নকল করার যন্ত্রপাতি অথবা কাঁচামাল কোথাও আছে এই ধরনের জায়গায় 2 নম্বর। 3 নম্বর হচ্ছে
যে কিছু জাল ডকুমেন্ট, জাল দলিল অথবা হচ্ছে জাল কয়েন্টন এগুলা যেগুলোর কথা বলা আছে, এগুলো ওই জায়গাতে রাখা হয়েছে, বিক্রয় করা হবে না, কিন্তু একটা জায়গাতে রাখা হয়েছে এটা যদি জানে, অথবা হচ্ছে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ওই যে আবারও বলছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যদি এরকম কোনো ইনফরমেশন আছে কোথাও কি আছে, অশ্লীল জিনিসপত্র আছে, এই চারটা ক্ষেত্রের কথা বলছে। একটা ক্ষেত্র হয়েছে তাকে ইনফরমেশন দেওয়া হয়েছে, ইনফরমেশনের প্রেক্ষিতে সে যদি ইনকোয়ারি করার পরে মনে করে যে ওখানে সার্চ করার প্রয়োজন, সেই ক্ষেত্রে সে সার্চ ওয়ারেন্ট দিবে, অথবা হচ্ছে কোনো এক জায়গায় তার নলেজে আসছে যে কোনো এক জায়গায় নকল দলিল, নকল জাল দলিল, জাল মুদ্রা বা এই ধরনের জিনিসপত্র বা যন্ত্রপাতি বা অথবা এই ধরনের কাঁচামাল বিক্রি হয় সেটা, অথবা কোনো জায়গায় রাখা আছে এরকম জানা থাকলে, অথবা হচ্ছে কোনো এক জায়গায় অশ্লীল জিনিসপত্র আছে এই ধরনের কোনো কিছু জানলে সে কি করবে, একজন কনস্টেবলের উপরের র্যাঙ্কের পুলিশ অফিসারকে সে অথরাইজ করবে ওয়ারেন্টের মাধ্যমে, একটা পড়ানোর মাধ্যমে সে ওখানে সার্চ করার অথরাইজ করবে, এবং সেই সার্চটার প্রক্রিয়াটা বলছে ABCDE পর্যন্ত। বলছে যে সে ওখানে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা নিয়ে সেখানে ঢুকবে, ঢুকার পরে বি নাম্বার বলছে যে ঢুকার পরে সে ওই ওয়ারেন্টে যেভাবে উল্লেখ করা আছে ওইভাবে সে জায়গাটাকে কি করবে, ওইভাবে সে জায়গাটাকে সার্চ করবে, যেভাবে উল্লেখ করা আছে ওইভাবে সার্চ করবে। এবং 3 নাম্বার বলছে যে ওখানে এই ধরনের যে জিনিসগুলো পাওয়া যাবে এই জিনিসগুলোকে সে পজিশন নেবে, দখলে নেবে সিতে। এবং ডিতে বলছে যে যখন এগুলাকে দখলে নেবে, দখল নেওয়ার পরে এটা তিনটা বিষয় হতে পারে ডি অনুযায়ী। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এই জিনিসগুলোকে সে কোর্টের কাছে পাঠিয়ে দেবে, অথবা সে যদি ওই ধরনের কোনো সুবিধা না থাকে নেওয়ার মতো, তাহলে সে ওখানে পাহারা বসাবে এই জিনিসগুলোর উপরে যে পর্যন্ত ওই যে অপরাধীকে কোর্টের সামনে নেওয়ানো হচ্ছে ওই পর্যন্ত, তারপরে কোর্টের নির্দেশনা যা হবে তাই হবে। অথবা আরেকটা কথা বলছে যে ওই জায়গায় আশেপাশে ওটাকে এমন একটা হেফাজতে রাখবে, এমন একটা সেফ জায়গাতে রাখবে যেখান থেকে এগুলোকে আসলে আরও কেউ নিতে পারবে না, এভাবে সে সেফ করবে। এটা হচ্ছে ঘ বা ডি নাম্বার। এখন ই নাম্বারে এসে হচ্ছে দুনিয়ার প্যাচ। ই নাম্বারে বলছে যে ওইটার সাথে জড়িত আছে, মানে ওই যে জায়গাগুলোতে যে জিনিসগুলো পেয়েছে ওখানে যাদেরকে পাওয়া যাবে এদের হচ্ছে 3 ধরনের ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে যাবে। ব্যক্তিটা হচ্ছে এই ধরনের 3 ধরনের ব্যক্তি এখানে আছে। এক ধরনের ব্যক্তি হচ্ছে পুলিশের যথেষ্ট পরিমাণে সন্দেহ, মানে পুলিশের কাছে মনে হচ্ছে যে এই লোকটা হয় এই জিনিসগুলোতে তার প্রাইভি আছে, মানে হচ্ছে তার ইন্টারেস্ট আছে, এটার সাথে সে সংশ্লিষ্টতা আছে তার, এই ধরনের ব্যক্তি। 2 নাম্বার হচ্ছে এই ধরনের ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা নাই, কিন্তু সে জানতো যে এটা তার কাছে রাখে, কিন্তু সে জানতো এটা চোরাই মাল, সে জানতো, অথবা তার জানার মতো যথেষ্ট সন্দেহ আছে। একজন হচ্ছে সে জানতো, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে তার জানার মতো যথেষ্ট সন্দেহ আছে। তো ওই 2জন ব্যক্তি কিন্তু আমরা একজন বলতে পারি সে জানতো অথবা জানার মতো তার যথেষ্ট সন্দেহ আছে। ওই ব্যক্তি কি জানতো সেটা সম্পর্কে আবার এখানে একটা ডিটেলস। সে জানতো হচ্ছে 1 নম্বর জানতো যে জিনিসটা তার হেফাজতে রাখা হয়েছে, তার কাছে আছে বা তার আশেপাশে যে জিনিসটা আছে এটা সে জানতো যে, অথবা জানার মতো যথেষ্ট মানে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে যে এটা চোরাই মাল, অথবা এটা সে আনলফুলি এটাকে নেওয়া হয়েছে। অথবা সে এটা জানতো বা জানার মতো যথেষ্ট কারণ আছে যে তার ওখানে যে জাল জিনিসপত্রগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে, আমরা তো জাল জিনিসপত্রগুলো অলরেডি দেখেছি, দলিল, মুদ্রা, সিল, স্ট্যাম্প, এই ধরনের এই জিনিসগুলা, অথবা অন্যান্য জিনিসগুলো, অথবা অশ্লীল বস্তু, এগুলা যে জাল, এটা জানার মতো জানতো অথবা সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে, এই ধরনের বিষয়গুলা। তার মানে হচ্ছে এখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছে, এটা জানতো অথবা জানার মতো কারণ আছে এই ধরনের ব্যক্তি, অথবা যার ইন্টারেস্ট আছে এই ধরনের ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে যাবে। এবং এখানে এই ই নাম্বার ধারা এই পর্যন্ত শেষ হয়েছে, মানে 1 নম্বর উপধারা এই পর্যন্ত শেষ হয়েছে। এবং 2 নম্বর উপধারায় বলছে যে এই যে এই 2 নাম্বার যে সেকশনটা, এই যে সেকশনটা আছে, আমরা যে সেকশনটা পড়ছি 98 সেকশন, এই সেকশনের আওতায়
তিনটা সংজ্ঞা বলেছে। একটা সংজ্ঞা বলছে যে কাউন্টারফেট কয়েন, এই নাম্বার বলছে জাল মুদ্রা বলতে হচ্ছে যে কোনো মুদ্রা যেটা বাংলাদেশে তৈরি হয়েছে মেটাল টোকেন্স অ্যাক্ট 1898 কে ভঙ্গ করে অথবা এটাকে কাস্টম অ্যাক্ট 1968 কে ভঙ্গ করে 8-এর 16 ধারা অনুযায়ী যে নোটিফিকেশন জারি করা হয় সরকারের, সেই নোটিফিকেশন ভেঙে কোনো জিনিসকে এই ধরনের কোনো জিনিস বাংলাদেশে আনা হয়েছে অথবা বাংলাদেশে তৈরি হয়েছে, যাই হোক না কেন সেটা হচ্ছে জাল মুদ্রা হিসেবে এটাকে ধরে নেওয়া হবে। আর বি বলছে যে কয়েন সাসপেক্টেড টু বি কাউন্টারফেট, এটা হচ্ছে জাল বলে সাসপেক্ট করা বলতে বোঝাবে যে একটা পিস যেটা হচ্ছে এই ধরনের, ওই যে এই নাম্বারে যেরকম বলছে এই ধরনের কোনো জালিয়াতির জন্য এটা তৈরি করা হয়েছে বলে সন্দেহ হয়, অথবা এই ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত, জালিয়াতির উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে, জাল জিনিস আনা হয়েছে বলে সন্দেহ করা হয়, তাহলে সেটাকে বলা হবে যে সাসপেক্টেড বি কাউন্টারফেট। এটা হচ্ছে সন্দেহজনক জাল মুদ্রা। আর বলছে যে ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়াল, ইনস্ট্রুমেন্ট অর ম্যাটেরিয়াল ফর কাউন্টারফেটিং কয়েন বলতে কি বোঝাচ্ছে, যে ম্যাটেরিয়াল, যে ইনস্ট্রুমেন্ট অথবা যে কাঁচামাল, যেই ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি অথবা যেই কাঁচামালগুলো হচ্ছে কি করে এই ধরনের জাল মুদ্রা তৈরি করার জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ওই যে মেটাল টোকেন অ্যাক্ট 1898 কে ভেঙে যেগুলা আনা হয়েছে বা যেগুলো আছে এগুলাকে নকল মুদ্রা বলা হবে। তো এভাবে আমরা দেখলাম মোটামুটি আমরা সার্চ ওয়ারেন্ট সম্পর্কে আজকে এটুকুই পড়লাম। পরবর্তীতে আমরা 99-এর এ, 99-এর বি, এগুলো 99-এর সি, ডি, ই পর্যন্ত আছে। 99-এর এ থেকে জি পর্যন্ত এগুলো হচ্ছে পাবলিকেশনস এবং অন্যান্য বিষয়ের সাথে সম্পর্কিত। যাই হোক, অলরেডি 1 ঘন্টা শেষ হয়েছে। যতই চেষ্টা করি তাড়াতাড়ি শেষ করবো, কিন্তু আসলে তাড়াতাড়ি শেষ হয়ে ওঠে না। তো যথারীতি আবার পরশুদিন আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আবার শুভকামনা। আসসালামু আলাইকুম।